প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উদ্যোগ অনলাইনে ক্লাস পরিচালনা, এর সঙ্গে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ মুক্তার হোসেন, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর। আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের অনার্স চতুর্থ বর্ষের 1913 কোর্সের বাংলাদেশ আইন প্রণয়ন প্রক্রিয়া, এই কোর্সটির 10 নম্বর লেকচার সংসদে জেন্ডার ভারসাম্য ও জেন্ডার ইস্যু নিয়ে আলোচনা করব। সংসদে জেন্ডার ভারসাম্য ও জেন্ডার ইস্যু, প্রথমে একটু বলে নিই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই বিখ্যাত কবিতার অংশ থেকে স্পষ্ট যে নারী এবং পুরুষ উভয়ই সমান, ভালো এবং মন্দ সবকিছু সৃষ্টিতে, রাষ্ট্রের উন্নয়নে অথবা রাষ্ট্রের যে কোনো কার্যক্রমের সাথে নারী পুরুষের অংশীদারিত্ব সমান। তথাপিও জেন্ডার ইস্যুটি এখন সামনে চলে এসেছে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় জেন্ডার এবং জেন্ডার ভারসাম্য নতুন বিষয়, যা রাজনীতিতে গভীরভাবে প্রভাব ফেলতে সক্ষম হয়েছে। কিন্তু সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে এই জেন্ডার তত্ত্বটি ব্যাপকভাবে আলোচনায় আসে। আমরা জানি যে 1691 সালের আগে বা ওই সমসাময়িক সময়ে একই অপরাধের জন্য নারী এবং পুরুষের শাস্তির ব্যাপারে ভিন্নতা ছিল। একই অপরাধে পুরুষকে যেখানে সামান্য দণ্ড দেওয়া হতো, নারীকে সেখানে মৃত্যুদণ্ড দেওয়া হতো। পুরুষকে যেখানে বিভিন্ন দণ্ড থেকে মুক্তি করে দেওয়া হতো, নারীকে সেখানে হয়তো বিভিন্ন ধরনের দণ্ড আরোপ করা হতো। 1790 সালে একই কাজের জন্য পুরুষরা যে পারিশ্রমিক পেতেন, নারীরা তার 1/4 পারিশ্রমিক পেতেন। অষ্টাদশ শতাব্দীতে আইন, প্রশাসন ও সেনাবাহিনীতে নারীদের যে নিয়োগ দেয়া, এই নিয়োগ দেওয়ার বিষয়টি সামনে আসেনি। অর্থাৎ অষ্টাদশ শতাব্দী পর্যন্ত আইন, প্রশাসন এবং সেনাবাহিনীর মতো গুরুত্বপূর্ণ সেক্টরে নারীদের নিয়োগ দেওয়া হতো না। শুধু তাই নয়, উন্নত দেশগুলিতেও, বিশেষ যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, যারা গণতন্ত্রের ধারক এবং বাহক, যুক্তরাজ্যের পার্লামেন্টকে বলা হয় মাদার অফ অল পার্লামেন্ট, যারা গণতন্ত্রের ধারক এবং বাহক, তারাও অনেক দেরিতে নারীদেরকে ভোটাধিকার প্রয়োগ করে। যেমন বলতে, যুক্তরাষ্ট্র 1920 সালে নারীদেরকে ভোটাধিকার প্রয়োগ করে এবং যুক্তরাজ্য 1928 সালে নারীদেরকে ভোটাধিকার প্রদান করে। এদিক থেকে অবশ্য নিউজিল্যান্ড অনেক বেশি অ্যাডভান্স। 1893 সালে তার নারীদেরকে ভোটাধিকার প্রদান করে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন নারীবাদী সংগঠনগুলো আস্তে 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 নারীর অধিকার নিয়ে তারা কাজ করা শুরু করে। দিনের পর দিন নারীবাদী সংগঠনগুলি নারী অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে, তাদের দাবিগুলি বাস্তবায়নের ক্ষেত্রে একসময় গিয়ে জাতিসংঘের স্বীকৃতি লাভ করে এবং শুরু হয় জেন্ডার বিষয়ক আলোচনা, যেটি আজকে আমাদের আলোচ্য বিষয়। এরপর আমরা একটু দেখে নিই জেন্ডারের সংজ্ঞায় কি বলা হয়েছে। জেন্ডার বলতে নারী ও পুরুষের মধ্যকার যে সামাজিক সম্পর্ক, সম্পর্কের সংগঠনকে বোঝায়। এখানে সমাজ বা সংস্কৃতি সবকিছু নির্ধারণ করে দেয়। বিষয়টা হচ্ছে যে সমাজ এবং সংস্কৃতি নির্ধারণ করে দেবে কোনটি কার জন্য উপযুক্ত, কোনটি কার জন্য উপযুক্ত নয়। এইভাবে মানুষের ইচ্ছা পছন্দকে প্রভাবিত করার নামই হচ্ছে জেন্ডার। সামাজিক ও রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে থেকে জেন্ডার কি করে, নারী এবং পুরুষ সবাই তাদের নিজ নিজ ভূমিকা পালন করবে। নারী এবং পুরুষকে আলাদা করে দেওয়া হচ্ছে। শিক্ষা, পোশাক, চলাচল, বিয়ে, ঘরের কাজ, চাকুরি, কর্মক্ষেত্র, এই প্রতিটি ক্ষেত্রে নারীকে এবং পুরুষকে আলাদা করে দেওয়া হচ্ছে এবং এখানে জেন্ডারের প্রভাব দেখা যায়। জেন্ডার একটি ইংরেজি শব্দ এবং জেন্ডার এবং সেক্সের মধ্যে বেসিক্যালি তেমন কোনো পার্থক্য করা হয়নি। জাতীয় এই তথ্য কোষে স্পষ্ট করে দেওয়া রয়েছে জেন্ডার হলো নারী পুরুষের ভূমিকার সমতায়ন, অর্থাৎ নারী এবং পুরুষ যে কাজগুলি করবে সেই কাজের ক্ষেত্রে উভয় সমান থাকবে, তাদের সম অধিকার প্রতিষ্ঠা করা হবে, মর্যাদা প্রতিষ্ঠা করা হবে এবং এই ক্ষেত্রে তাদের কার্যক্ষেত্রে তাদের সম্পর্কটা পারস্পরিক একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে। জেন্ডার বলতে
অনেক সময় বোঝানো হচ্ছে কি জেন্ডার সামাজিক প্রত্যাশা যা প্রত্যেক সেক্সের সামাজিক আচরণ নির্ধারণের জন্য অপরিহার্য। জেন্ডার বলতে বোঝায় দৈহিক গুণাবলী যা নারী পুরুষের ভিন্নতা প্রকাশ করে। অন্য কথা বললে বলা যায় যে জেন্ডার হলো একটি সামাজিক প্রত্যাশা। সামাজিক প্রত্যাশা কেমন সামাজিক প্রত্যাশা? যে মানুষের মধ্যে নারী এবং পুরুষের মধ্যে সামাজিকভাবে যে পার্থক্য করে দেওয়া হয় সেই পার্থক্য করে দেওয়ার যে নির্ধারক সেটি হলো আসলে জেন্ডার। জেন্ডার হলো সেই সমস্ত প্রত্যাশা, যে সমস্ত প্রত্যয় যেটি কি করে নারী এবং পুরুষের মধ্যে আচরণগত দৃষ্টিভঙ্গি এবং কার্যাবলী, এই আচরণগত দৃষ্টিভঙ্গি এবং কার্যাবলী এগুলির মধ্যে পার্থক্য সৃষ্টি করে। নারীর জন্য এক ধরনের কাজ, পুরুষের জন্য এক ধরনের কাজ। সকল ব্যক্তি নারী পুরুষ হিসেবে জন্মায়, কিন্তু সময় প্রেক্ষাপটে তারা জেন্ডার হিসেবে পরিচিতি লাভ করে। এবং জেন্ডার হলো নারী পুরুষের সামাজিক অবস্থানের একটি মাপকাঠি। আমরা যদি খুব সহজ করে বলতে চাই, জেন্ডার হলো নারী পুরুষের সামাজিক অবস্থান, এই সামাজিক অবস্থানের একটা মাপকাঠি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি বিষয় সেটি হচ্ছে এই সামাজিক অবস্থা নির্ণয়ের যে নির্ণায়ক মাপকাঠি, যা সৃষ্টিকর্তা প্রদত্ত নয়। এটি তাহলে কি? এটি হলো সমাজ সৃষ্টি করা একটি বিধি। এরপরে আমরা আসি জেন্ডারের বৈশিষ্ট্যগুলি কেমন। জেন্ডার শব্দটি সমাজের শিক্ষাঙ্গনে বা সব জায়গায় রাষ্ট্রের প্রত্যেকটি প্রচলিত কাঠামোর মধ্যে একটা কমন প্রত্যয়, এবং নারী পুরুষ উভয়ের জীবনে এই জেন্ডারের একটা ভূমিকা রয়েছে, প্রভাব রয়েছে। উন্নয়ন গবেষণায় এই জেন্ডার যে প্রত্যয়টি এটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, এবং জেন্ডার বিশ্লেষণ করতে গিয়ে কোথায় বৈশিষ্ট্য দ্বারা এটিকে আমরা কি করছি, আমরা সংজ্ঞায়িত করছি, করতে গেলে বৈশিষ্ট্য দ্বারা এটাকে আমরা নির্ণয় করার চেষ্টা করছি। নারী পুরুষকে পরস্পর থেকে আলাদা করে তাদের সম্পর্কে বস্তুনিষ্ঠ আলোচনা করার জন্য জেন্ডার দরকার। এবং এই কারণেই নারী পুরুষের মধ্যে মানে আমরা বলছি যে বিচ্ছিন্নভাবে তাদেরকে নিয়ে আলোচনা করার কোনো সুযোগ নেই। জেন্ডারের কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নিই, বৈশিষ্ট্যগুলো কি। প্রথমে বলছি সামাজিক বিনির্মাণের ক্ষেত্রে জেন্ডার গঠন বা নির্মাণে সমাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বলা যায় জেন্ডার হলো সামাজিক বিনির্মাণ। সমাজেই সর্বপ্রথম নারী পুরুষকে জেন্ডার হিসেবে নিশ্চিত করে দেয় যে কে পুরুষ আর কে মহিলা। জেন্ডার বলতে এটি সমাজের নারী পুরুষ উভয়কে কিন্তু বোঝায়, যেমন পুরুষ জেন্ডার ও নারী জেন্ডার। তাই নারী পুরুষের মধ্যে যে কোনো একটি জেন্ডার হতে পারে না, হবে নারী পুরুষ উভয় জেন্ডার হবে। জেন্ডার কোনো পক্ষপাতী বিষয় নয়, এটি সেক্স বা লিঙ্গ নিরপেক্ষ। কোনো নারী পুরুষ উভয়ই, কেননা নারী পুরুষ উভয়ই জেন্ডার অন্তর্ভুক্ত। নারীকে বাদ দিয়ে কেবল পুরুষ যেমন জেন্ডার বিষয় হতে পারে না, তেমনি পুরুষকে বাদ দিয়ে নারীও জেন্ডার অন্তর্ভুক্ত হতে পারে না। নারীকে বাদ দিয়ে কেবল পুরুষ যেমন জেন্ডার বিষয় হতে পারবে না, তেমনি পুরুষকে বাদ দিয়েও নারী জেন্ডার বিষয় হতে পারবে না। অতএব এটা হচ্ছে সেক্স নিরপেক্ষ একটি বিষয়। জেন্ডার গোত্রের মতো সামাজিকভাবে গঠিত। মূলত এটি শিশু জন্মের পর সমাজই ঠিক করে দেয় সে পুরুষ না মহিলা। তাই বলা যায় জেন্ডার একটি সামাজিকভাবে গঠিত প্রত্যয়। জেন্ডার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো জৈবিক দিক দিয়ে গুরুত্ব না দেওয়া। সমাজ মনে করে সেক্স হলো নারী পুরুষের জৈবিক বিষয়, আর জেন্ডার হলো সামাজিক কাঠামোর মধ্যে নারী পুরুষের অবস্থান বা সম্পর্ক। জেন্ডার প্রত্যয়টি অন্যান্য প্রত্যয়ের মতো একটা অর্জিত বিষয় নয়, এটা একটি শিক্ষণীয় বিষয়, মানুষকে শেখাই দেওয়া হয়। এটি সমাজে জেন্ডার পরিচিতি শিক্ষার মাধ্যমে অর্জিত হয়। আমরা খুব সহজে যদি বলি, এটি এটি মানুষকে শেখাই দেওয়া হয় জেন্ডারের বিষয়টি। জেন্ডার সমাজে নারী পুরুষের সম্পর্ক নির্ধারণ করে। জেন্ডারের ধারণা পেশ করে যে নারী এবং পুরুষ পরস্পর থেকে আলাদা, এবং তাদের সম্পর্ক বস্তুনিষ্ঠ আলোচনা মাধ্যমে তাদের সম্পর্ক নির্ধারণ করা হবে। নারী পুরুষকে নিয়ে বিচ্ছিন্নভাবে ভাবার কোনো সুযোগ নেই। আমি যে আরেকটু চিন্তা করে দেখি, নারী পুরুষ এই প্রত্যয়টি দ্বারা নারী পুরুষের যে অসমতা এই দূর করা প্রয়াসী, এবং সমাজের নারী পুরুষের মধ্যে সমতা নিশ্চিত করার জন্য ব্যবহার করা হয় জেন্ডার। কারণ নারী এবং পুরুষকে আলাদা করে
এখানে ব্যবহার করার কোনো সুযোগ এখানে নেই। আমি যে একটু কথা বলে নিই, আমাদের সমাজে বিভিন্নতা পরিলক্ষিত হয়। প্রত্যেক সমাজে মূলত ৩ ধরনের, যেমন উৎপাদনমূলক, পুনঃউৎপাদনমূলক এবং সামাজিক ভূমিকা। এই যে জেন্ডারের মধ্যে যে বিভিন্নতা, এই বিভিন্নতাটা নারী পুরুষের মধ্যে এখানে আসার কোনো সুযোগ নেই। সামাজিক অভিজ্ঞতার মাধ্যমে জেন্ডার একটি বৈশিষ্ট্য এখানে প্রতিফলিত হবে, এবং এটি জৈবিকভাবে সৃষ্ট কোনো বিষয় নয়। এটি মানুষের দ্বারা তৈরি একটি সামাজিক অভিজ্ঞতা মাত্র। আর সমাজের যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, এই প্রতিষ্ঠানগুলির মধ্যে এটি শিকড় প্রকৃত। নারী পুরুষ উভয়ের মধ্যে যে পারস্পরিক সম্পর্কের কাঠামো তৈরি, সেই কাঠামোগুলি সামাজিক যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, এই প্রতিষ্ঠানগুলির মাধ্যমেই তৈরি হয়েছে। এবং এই প্রতিষ্ঠানগুলি নারী পুরুষের সুবিধাজনক এবং অসুবিধাজনক অবস্থানগুলো নির্ণয় করে দেয়। জেন্ডার বৈশিষ্ট্যগুলো মূলত পরিবর্তনীয়, এগুলি নির্ধারণ করেছে সমাজ। এগুলি যেহেতু সমাজ পরিবর্তনশীল, সেহেতু জেন্ডার এই বৈশিষ্ট্যগুলো সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে পারে। এরপরে আমরা আসি জেন্ডার ভারসাম্য কিভাবে নিশ্চিত করা যায় এবং রক্ষা করার বুদ্ধি কি। আমরা নিশ্চয়ই জানি যে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় কাজের ক্ষেত্রে নারী পুরুষের সমান অংশগ্রহণ করাকে আমরা জেন্ডার ভারসাম্য বলছি। বিভিন্ন কারণে এই জেন্ডার ভারসাম্য রক্ষা করা সম্ভব হয় না। জেন্ডার ভারসাম্য বলতে আমরা নারী পুরুষের সম অধিকার, মর্যাদা এবং পারস্পরিক শ্রদ্ধার নীতিকে বোঝাচ্ছি। নারী পুরুষ উভয় দায়িত্ব সমান থাকবে, সুযোগ সুবিধাও সমান থাকবে। যে কোনো সিদ্ধান্ত গ্রহণকারী প্রতিষ্ঠানে নারী পুরুষের সমান প্রতিনিধিত্ব থাকবে। তারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। এবং এই জেন্ডার ভারসাম্য রক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ সেক্টরগুলি রয়েছে, সেগুলি কি কি আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা বলবো রাষ্ট্রীয়ভাবে। রাষ্ট্রের প্রথম দায়িত্ব হচ্ছে নারী পুরুষ সকলের সমান মর্যাদা রক্ষা করা, সমান অধিকার রক্ষা করা। রাষ্ট্রকে প্রথমে এগিয়ে আসতে হবে নারীর অধিকার অথবা জেন্ডার ভারসাম্য নিশ্চিত করার জন্য এবং রক্ষা করার জন্য। এছাড়া পারিবারিকভাবে আমাদের প্রথমে আসতে হবে জেন্ডার ভারসাম্য রক্ষা করা। কেননা পরিবার হচ্ছে মানুষের প্রথম শিক্ষক, শিশুর প্রথম শিক্ষক হচ্ছে পরিবার। পরিবারের মধ্যে জেন্ডার ভারসাম্য রক্ষা করা না হয়, তাহলে বাইরে অন্য কোনো সেক্টরে, অন্য কোনো অবস্থায় জেন্ডার ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে না। এই জন্য পরিবারগুলোকে প্রথমেই নারী এবং পুরুষকে আলাদা করে না দেখে তাদেরকে সমান চোখে দেখে রাষ্ট্রের সমান সুযোগ সুবিধা আওতা তাদের নিয়ে আসতে হবে। আমরা জানি যে মানুষ সামাজিক জীব, মানুষ সমাজবদ্ধ হয়ে বাস করে। সেটি সমাজের কাঠামোর মধ্যে অবশ্যই জেন্ডার ভারসাম্য রক্ষা করতে হবে। সমাজকে এই শিক্ষা দিতে হবে যে নারী এবং পুরুষ উভয়ই সমান, এবং প্রত্যেকের যোগ্যতা অনুসারে রাষ্ট্রে বসবাস করার অধিকার রাখে, সমস্ত সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রাখে। এর ফলে কি হবে? এর ফলে সমাজে জেন্ডার ভারসাম্য রক্ষা পাবে। একটি রাষ্ট্রের মূল চালিকা শক্তি হচ্ছে তার অর্থনীতি, এবং প্রত্যেকটি রাষ্ট্রের সমাজে নারী ও পুরুষ সমানভাবে অর্থনীতির সমান ভূমিকা রাখার সক্ষমতা রাখে, এবং সেই জন্য রাষ্ট্রকে অর্থনীতিতে নারী পুরুষের সমান অংশীদারিত্ব রাখার সুযোগ সৃষ্টি করতে হবে, এবং পাশাপাশি নারীদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি করে দিতে হবে রাষ্ট্রকে। পাশাপাশি সকল ক্ষেত্রে নারীর অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সম অধিকার নিশ্চিত করতে হবে। এই সম অধিকার নিশ্চিত করবে কে? রাষ্ট্র। সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে, সকল আর্থিক খাতে নারীদেরকে আনুপাতিক হারে নিয়োগ প্রদান করতে হবে, যেন তারা কি করতে পারে? যেন তাদের সম অধিকার প্রতিষ্ঠা করতে পারে। এর ফলে কি হবে? এর ফলে জেন্ডার ভারসাম্য রক্ষা পাবে এবং নারীরা মূল ধারায় এগিয়ে আসতে পারবে। সাংবিধানিক যে অধিকারগুলো রয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, সেই সংবিধানের যে অধিকারগুলো রয়েছে নাগরিকের, সেই অধিকারগুলিকে অবশ্যই সাংবিধানিকভাবে প্রতিষ্ঠা করতে হবে, এবং নারীকে সমান অধিকার লাভের সুযোগ তৈরি করে দিতে হবে। কোনোভাবেই যেন কোনো অধিকার থেকে তাকে বঞ্চিত করা না হয়। শিক্ষা এবং স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে অবশ্যই সকল নাগরিকদের, পাশাপাশি নারীদেরকেও সমানভাবে সুযোগ তৈরি করে দিতে হবে। আমাদের নারী সমাজ
অনেক সময় দেখা যায় যে শিক্ষার ক্ষেত্রে কারিগরি শিক্ষায় অনেক পিছিয়ে থাকে, যার ফলে কারিগরি শিক্ষায় নারীদেরকে সমান সুযোগ দিয়ে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, যাতে তারা বিভিন্ন কারিগরি কর্মক্ষেত্রে তারা সমান সুযোগ লাভ করতে পারে। জেন্ডার সমতা রক্ষা করার জন্য নারী এবং পুরুষের মধ্যে পারস্পরিক মর্যাদা বোধ বৃদ্ধি করতে হবে, তাদেরকে সমমর্যাদা দিতে হবে, তাদেরকে সব কাজে সমানভাবে অংশগ্রহণের সুযোগ দিতে হবে এবং সেই সঙ্গে তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরির জন্য সুযোগ তৈরি করতে হবে। এছাড়াও নারী এবং পুরুষকে অবশ্যই জেন্ডার ভারসাম্য রক্ষা করার জন্য সমান দায়িত্ব দিয়ে সমান সুযোগ সুবিধা দিতে হবে। একই দায়িত্বের ক্ষেত্রে নারীকে অর্থাৎ পুরুষকে আলাদা করে ভাবার কোনো সুযোগ থাকবে না, সমান দায়িত্ব থাকবে, সমান সুযোগ সুবিধা থাকবে, সমানভাবে নিজস্ব মতামত বাস্তবায়নের সুযোগ থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা একটু দেখে নিই আমাদের জেন্ডার ইস্যুর পটভূমিটা একটু আমরা আলোচনা করে নিই। জেন্ডার ইস্যুর বিষয়টি, জেন্ডারের ভারসাম্য রক্ষার পাশাপাশি জেন্ডার ইস্যু এই শতাব্দীর একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। এবং বিংশ শতাব্দীর প্রথম থেকেই জেন্ডার ইস্যুটি রাজনীতির ক্ষেত্রে ব্যাপক আলোচনা চলে আসে। 1430 খ্রিস্টাব্দে ইতালিয়ান লেখিকা ক্রিস্টান ডি পুসান তার দ্য বুক অফ দ্য সিটিজ অফ ল্যাডিস এই বইটির মধ্যে খ্রিস্টান মেয়েদের বিভিন্ন অধিকার নিয়ে প্রথম তিনি আলোচনায় আসেন। পরবর্তীতে ওয়েলস্টন ক্রাফট ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উইমেন 1792 সালে নারী পুরুষের যে নারী পুরুষ যে একই, তাদের একটা মানদণ্ড থাকবে বিচারের, সেই বিচার দাবি তোলেন যে কেউ কারো চেয়ে ছোট নয়, কেউ কারো চেয়ে বড় নয়, একই মানদণ্ডে উভয়কে বিচার করতে হবে। আমরা জানি 1857 সালে আমেরিকার যে সুচ কারখানার যে মহিলা শ্রমিকগণ তারা কারখানার পরিবেশ, অসম মজুরি এবং শ্রম ঘন্টা 12 ঘন্টা করার জন্য তারা আন্দোলন শুরু করে। 1860 সালের 8ই মার্চ সুচ কারখানার মহিলা শ্রমিকগণ একটি মহিলা শ্রমিক ইউনিয়ন গঠন করে। 1910 সালের 27শে আগস্ট কোপেনহেগেনে দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলনে 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করা হয়। 1974 সালে জাতিসংঘ এই আন্তর্জাতিক নারী দিবসকে স্বীকৃতি দান করে। 1975 থেকে 1984 সাল পর্যন্ত নারী দশক হিসেবে ঘোষণা করা হয়। 1979 সালে সিডো সনদ পাশ হয় এবং 1981 সালের 3রা সেপ্টেম্বর এটি কার্যকর হয়। সিডো সনদ সঙ্গে আমরা একটু বলে নিই যে সিডো সনদ হচ্ছে কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য, সকল প্রকার সহিংসতা প্রতিরোধ করার জন্য এই সনদ, এবং এই সনদটি জাতিসংঘ স্বীকৃতিপ্রাপ্ত সনদ। এখানে বলা হচ্ছে লিঙ্গ, ধর্ম, বর্ণ, সংস্কৃতি বা বয়স নির্বিশেষে সকল নারীকে, সকল মানুষের যে অধিকার, সেই সকল নারীকে সকল অধিকার থেকে, সকল সুযোগ থেকে কোনোভাবেই বঞ্চিত করা যাবে না, স্পষ্ট করে দেওয়া হয়েছে সনদে। এবং সামাজিক সাংস্কৃতিক রীতিনীতি পরিবর্তনের মতো সংশ্লিষ্ট ইস্যুগুলো মোকাবিলার কথা এখানে বলা হয়েছে। সিডিও সনদের মূল কথাটি হচ্ছে মানব সম্পদের বিকাশের সাথে সাথে বা উন্নয়নের সাথে সাথে নারীর যে গঠনমূলক ভূমিকা রয়েছে সেই ভূমিকাকে মূল্যায়ন করা এবং সেই ভূমিকাগুলোকে স্বীকৃতি দান করা। সিডিওর যে সনদ, সেই সনদের 1 থেকে 16 এই 16টি ধারার মধ্যে নারীর যে মর্যাদার কথা বলা হয়েছে, জেন্ডার ইস্যু নিয়ে নারীর যে আমরা বলছি যে নারীর যে মূল্যায়ন, সম অধিকারের কথা বলা হয়েছে, সম মর্যাদার কথা বলা হয়েছে, নারীর যে বিভিন্ন দাবিগুলো রয়েছে সেগুলি সিডিও সনদের মূলধারার 1 থেকে 16 পর্যন্ত ধারায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে। আমরা একটু দেখে নিই যে ধারাগুলি কি কি। প্রথমে হচ্ছে যে নারীর প্রতি বৈষম্য যে আমরা বলছি সেই বৈষম্যটা কাকে বলে। এখানে স্পষ্ট করে বলা হয়েছে নারী ও পুরুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে নারীকে সবসময় পুরুষের চেয়ে ছোট করা অথবা পুরুষকে নারীর চেয়ে বড় করে দেখা, এই যে বিষয়টি এটি হচ্ছে নারী প্রতি বৈষম্য। জীবনের সর্বক্ষেত্রে নারীর অধিকার, স্বাধীনতা এবং পছন্দ অপছন্দকে হরণ করা, এটি হচ্ছে নারীর প্রতি বৈষম্য। ধারা 2 বলা আছে যে সংবিধান বা অন্য কোনো উপযুক্ত আইনে
পুরুষ ও নারীর সমতা নীতি অন্তর্ভুক্ত না হয়ে থাকলে অবশ্যই সে অন্তর্ভুক্ত করতে হবে এবং সেটি বাস্তবায়নের নিশ্চয়তা দান করতে হবে। ধারা 3-এ বলা হয়েছে, পুরুষের সঙ্গে সমতার ভিত্তিতে মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা উপভোগের ক্ষেত্রে নারীকে নিশ্চয়তা প্রদান করতে হবে। নারীর পূর্ণ উন্নয়ন অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রসমূহ সকল ক্ষেত্রে, বিশেষ করে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে আইন প্রণয়ন সহ সকল প্রকার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। নারী পুরুষের মধ্যে প্রকৃত সমতা আনয়নের জন্য রাষ্ট্র বিশেষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে। যদি নারীর জন্য সংসদে আসন সংরক্ষণ করবে, চাকরির ক্ষেত্রে কোঠা ব্যবস্থা প্রবর্তন করবে ইত্যাদি বিভিন্ন ধরনের বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে সমতা আনয়নের জন্য। প্রচলিত কর্মকাণ্ড ভিত্তিক নেতিবাচক সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমে নারী পুরুষের যে নারী উঁচু, নারী নিচু, পুরুষ উঁচু, এই যে গদবাঁধা ধারণা, এই গদবাঁধা ধারণা থেকে, এই কুসংস্কার থেকে, এই রীতিনীতি থেকে অবশ্যই পুরুষকে বেরিয়ে আসতে হবে এবং সন্তান লালন পালনের ক্ষেত্রে নারী পুরুষ উভয়কেই সমান দায়িত্ব পালন করতে হবে। ধারা 6 স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, পতিতাবৃত্তি, নারী পাচার অথবা দেহ ব্যবসা এসব বন্ধের জন্য রাষ্ট্রকে যথাযথ আইন প্রণয়ন এবং বাস্তবায়ন করতে হবে। রাজনীতি জীবনের সর্বক্ষেত্রে নারী অংশগ্রহণের সম অধিকার নিশ্চিত করতে হবে। রাজনীতি ও সামাজিক জীবনের সকল ক্ষেত্রে পুরুষের মতো সমানভাবে নারীর অংশ নিশ্চিত করার জন্য রাষ্ট্রকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সকল প্রকার নির্বাচনে ভোটদানের অধিকার এবং প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করার অধিকার নারীর থাকবে এবং সকল পর্যায়ে সরকারি এবং বেসরকারি বিভিন্ন পদে নারীকে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে দিতে হবে রাষ্ট্রকে। আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধি রূপে নারীকে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে হবে। নারী জাতীয়তা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। স্পষ্ট করে বলা হয়েছে, নাগরিক হিসেবে অন্যের যেমন অধিকার, নারীকে ঠিক একইভাবে নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সুযোগ করে দিতে হবে। সকল ধরনের শিক্ষা প্রশিক্ষণে নারীর সমান অধিকার নিশ্চিত করতে হবে। শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা, বৃত্তি ও অনুমোদন লাভে নারীর সমান সুযোগ থাকতে হবে। নারী পুরুষ উভয়ের জন্য একই রকম পাঠ্যক্রম, মানসম্মত শিক্ষার প্রচলন করতে হবে। সাক্ষরতা সহ অন্যান্য নারী শিক্ষা কর্মসূচিতে নারীকে অনেক বেশি অগ্রাধিকার দিতে হবে। 11 নম্বর ধারা বলা আছে, চাকরি, কর্মসংস্থান ও কর্মক্ষেত্রে নারীকে সমান অধিকার দিতে হবে, সমান পদোন্নতি দিতে হবে, সমান প্রশিক্ষণ দিতে হবে, সমানভাবে তাদের বেতন ভাতা কাঠামো তৈরি করতে হবে এবং পাশাপাশি অক্ষম নারীদেরকে সামাজিকভাবে নিরাপত্তা নিশ্চয় দিতে হবে। সিডিও ধারা 12-তে বলা হয়েছে, নারীর জন্য যে মাতৃত্বকালীন পুষ্টি, স্বাস্থ্য ও পরিবার প্রকল্প সেবা প্রদানের নিশ্চয়তা করতে হবে, নিশ্চিত করতে হবে। পরিবার পরিকল্পনা সহ অন্য যত রকম স্বাস্থ্য সেবা রয়েছে, এই স্বাস্থ্য সেবায় নারীকে সমান সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা রাষ্ট্রকে গ্রহণ করতে হবে। ধারা 13-তে বলেছে, অর্থনৈতিক ও সামাজিক সুযোগ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে নারীকে সমান অধিকার দিতে হবে। পারিবারিক কল্যাণ, ব্যাংক ঋণ ইত্যাদি ক্ষেত্রে অনেক সময় নারীদের প্রতি বৈষম্য করা হয়। এই বৈষম্য করা যাবে না, তাদেরকে সমান সুযোগ সুবিধা দিতে হবে। নারীদের অবসর এবং বিনোদনের সুযোগের ক্ষেত্রেও তাদেরকে কোনোভাবে বঞ্চিত করা যাবে না। গ্রামীণ নারীর উন্নয়ন ও পল্লী উন্নয়নে তাদের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। গ্রামীণ নারীদের বিভিন্ন ধরনের সমস্যা বিবেচনা করে তাদেরকে স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা সেবা, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, প্রশিক্ষণ, কারিগরি শিক্ষা ইত্যাদি বিষয়ে তাদেরকে প্রশিক্ষিত করে তাদেরকে মূল স্রোতে নিয়ে আসতে হবে। তাদেরকে সম অধিকার প্রদান করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে যে নারীর আইনগত অধিকার প্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যেকে যেমন আইনের চোখে সমান, এই আইনগত অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অবশ্যই রাষ্ট্রকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। চুক্তি সম্পাদন, সম্পত্তি দেখাশোনা বা আইন আদালতের ব্যাপার, আইন আদালতের আশ্রয় লাভ, বাসস্থান ও স্থায়ী নিবাস নির্ধারণ, পছন্দ অপছন্দ ইত্যাদি ক্ষেত্রে অবশ্যই নারীর যে আইনগত অধিকার আছে, সেই আইনগত অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। এছাড়াও ধারা 16-তে বলা হয়েছে, বিয়ে সহ সকল ব্যক্তিগত পারিবারিক বিষয়ে নারী অধিকার প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠা করার সুযোগ তৈরি করতে হবে এবং সেই সুযোগ কে তৈরি করবে? সেই সুযোগ তৈরি করবে অবশ্যই রাষ্ট্র। এরপর আমরা একটু দেখে নিই বাংলাদেশ সংসদের জেন্ডার ইস্যুগুলি কেমন। বাংলাদেশের সংসদ, এই সংসদে জেন্ডার ইস্যু অবশ্যই আছে।
এবং এই জেন্ডার ইস্যুর যে আলোচনা এটি সারা পৃথিবীতে সব দেশেই আছে, এবং পৃথিবীর অন্য দেশের মতো বাংলাদেশেও জেন্ডার ইস্যুটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের আইনসভায় জেন্ডার বৈষম্য দূরীকরণের জন্য বেশ কিছু আইন প্রণয়ন করা হয়েছে, কিন্তু জেন্ডার ইস্যুর ক্ষেত্রে সবসময় জেন্ডার ইস্যুর ক্ষেত্রে অনেকগুলি এইটি সমাধান করা যায়নি। বাংলাদেশের সংসদে জেন্ডার ইস্যুটি এখনো সমাধান হয়নি। কেন হয়নি তার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আমরা এখানে দেখে নিই। সেটি হচ্ছে যে সংসদ সদস্য যারা থাকবেন তাদের প্রয়োজনীয় অভিজ্ঞতা ও জ্ঞানের অভাবের কারণে তারা রাজনৈতিক যে জ্ঞান লাভ, এই রাজনৈতিক জ্ঞান লাভ না থাকার কারণে এই সংসদে কিন্তু নারী সদস্যের সংখ্যা কম। প্রয়োজনীয় অভিজ্ঞতা এবং জ্ঞান না থাকার কারণে কিন্তু নারীরা রাজনীতিতে কম আসছেন, এবং যার ফলে সংসদেও নারীদের অবস্থান, নারীদের সংখ্যা অনেক কম, এবং তারা পুরুষ সংসদ সদস্যদের সাথে ভোটে বা নির্বাচনে তারা টিকে থাকতে পারছেন না। বেশিরভাগ নারীরা তৃণমূল রাজনীতিতে উঠে আসেন না। তৃণমূলে নারীদের অংশগ্রহণ কম, যার ফলে কি হয়, তৃণমূলের রাজনীতিতে না থাকার কারণে জাতীয় সংসদে যে নির্বাচন, সেই নির্বাচনে তারা নির্বাচিত হয়ে জাতীয় সংসদে আসতে পারছেন না। ফলে জাতীয় সংসদে জেন্ডার ভারসাম্য রক্ষা হচ্ছে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে একটি রাজনৈতিক দুর্বৃত্তায়ন আছে। রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে মহিলারা রাজনীতিতে খুব একটা আগ্রহী হন না, যার ফলে তারা জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেন না, এবং প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না থাকলে, প্রতিদ্বন্দ্বিতা না করলেও করেনও না, এবং পাশাপাশি তারা নির্বাচিত হয়ে সংসদে আসেনও না। উচ্চশিক্ষা গ্রহণে মহিলাদের মধ্যে একটা অনাগ্রহ কাজ করে, যার ফলে সংসদে মহিলা জেন্ডার ইস্যু একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে মাথা চাড়া দিয়ে উঠেছে। পুরুষ সদস্যগণ কি করেন, রাজনীতি এবং শিক্ষা সম্পর্কে তারা বিভিন্ন সময় অন্যান্য মহিলা প্রতিনিধিদের তুলনায় দেখা যায় যে বেশি সময় দিতে পারে, যার ফলে এই উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রটা পুরুষ সংসদ সদস্যরা, পুরুষ রাজনীতিবিদরা দ্রুত গ্রহণ করছে, নারী রাজনীতিবিদরা গ্রহণ করতে পারছেন না। ফলে কি হচ্ছে, একটা জেন্ডার ইস্যু তৈরি হয়ে যাচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নারী সংসদ সদস্যদের রাজনীতি সম্পর্কে একটি সচেতনতা অভাব রয়েছে, যার ফলে কি হয়, সংসদে একটা জেন্ডার ইস্যু তৈরি হয় বলে আমাদের কাছে মনে হয়। নারীদেরকে প্রতিনিধি মনে করা, অনেক সময় দেখা যায় যে সমাজের প্রতিটি ক্ষেত্রে পুরুষ সংসদ সদস্যরা কি নারীদেরকে একটা প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করেন। সঙ্গত কারণে কি হয়, সঙ্গত কারণে পুরুষ রাজনীতিবিদ যারা থাকেন তারা নারী রাজনীতিবিদদের অসহযোগিতা করেন, বা অসহযোগিতামূলক একটা টেন্ডেন্সি তাদের মধ্যে কাজ করে, যার ফলে কি হয়, যে নারীরা মূল স্রোতে খুব দ্রুত আসতে পারে না। এছাড়া দেখা যায় যে সংরক্ষিত মহিলাদের জন্য 50টি আসন রাখা হয়েছে, সেই 50টি আসনটা অনেকটা দেখা যায় চাকরি ক্ষেত্রে পোষ্য কোঠার মতো। মেধা করে যারা চাকরি প্রবেশ করে, আর যারা পোষ্য কোটা চাকরিতে প্রবেশ করে তারা কি করে, তারা তাদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক দূরত্ব সবসময় থাকে, যার ফলে কি হয়, একটা জেন্ডার ইস্যু তৈরি হয়। সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য যে প্রয়োজনীয় প্রশিক্ষণ, এই প্রয়োজনীয় প্রশিক্ষণের ক্ষেত্রে আমাদের নারী সংসদদের যথেষ্ট ঘাটতি রয়েছে, যার ফলে কি হয়, যার ফলে প্রশিক্ষণের অভাবের কারণে তারা সংসদের কার্যক্রমে সঠিকভাবে অংশগ্রহণ করতে পারে না, এবং এ কারণে পুরুষ প্রতিনিধিগণ দেখা যায় যে তাদের চেয়ে একটু এগিয়ে থাকে, এবং যেহেতু তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ নেওয়া হয় না, ফলে এক ধরনের শূন্যতার সৃষ্টি হয়, এবং সংসদে একটা জেন্ডার ইস্যু তৈরি হয়ে যায়। নারী প্রতিনিধিরা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের মধ্যে একটি ঘরমুখী প্রবণতা কাজ করে, এবং তারা তাদের স্ব নির্বাচনী এলাকায় পর্যাপ্ত সময় দিতে পারেন না। এর ফলে কি হয়, এর ফলে জনগণের সাথে যে একটি পারস্পরিক বোঝাপড়া, এই পারস্পরিক যোগাযোগটা কমে যায়। এর ফলে কি হয়, জাতীয় সংসদে পুরুষদের তুলনায় নারীদের উপস্থিতি কম হয় নির্বাচনের ক্ষেত্রে জাতীয় সংসদে, এবং সেক্ষেত্রে জেন্ডার ইস্যু বিষয়টি সামনে চলে আসে। জাতীয় সংসদে নারী সদস্য কম থাকে, সেহেতু সংসদে যে বিভিন্ন কমিটিগুলো রয়েছে, সংসদের বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত এই কমিটিগুলো রয়েছে, এই কমিটিগুলোতে দেখা যায় যে নারী সদস্যের সংখ্যা কম থাকে। ফলে কি হয়, ফলে একটা জেন্ডার ইস্যু বিষয়টি সামনে চলে আসে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যে জাতীয় সংসদে জেন্ডার ইস্যু সৃষ্টিতে জাতীয় সংসদের সদস্যদের এক ধরনের মানসিকতা কাজ করে। সংসদের প্রতিনিধি যারা রয়েছে তাদের বড় একটি অংশ জনগণের ভোটে নির্বাচিত এবং জনপ্রতিনিধি হিসেবে খ্যাত হয়ে থাকে।
পুরুষ মেধাবী মনে করেন যে জনপ্রতিনিধি আমরা জনগণের প্রতিনিধি যারা নির্বাচিত হয়েছেন তারা, আর যারা জনগণের ভোটে নির্বাচিত না হয়ে সংসদে আসছেন তাদের মধ্যে কি হয়, তাদের মধ্যে একটি পারস্পরিক, আমরা বলবো যে এটি হীনমন্যতা, এটি পারস্পরিক দূরত্ব বজায় থাকে। এর ফলে কি হয়, এর ফলে যারা জনগণের নির্বাচিত প্রতিনিধি নন তারা এটি অস্বস্তি বোধ তাদের মধ্যে কাজ করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি বিষয় সেটি হচ্ছে যে পর্যাপ্ত সময় দিতে না পারা। জাতীয় সংসদের যারা সদস্য, তাই নয়, যারা রাজনীতিতে, আমাদের বাংলাদেশের কন্টেস্টে যারা রাজনীতি সংশ্লিষ্ট, আমাদের যারা নারীরা, তারা যে কোনো কারণেই হোক তারা সাধারণ জনগণের সাথে তাদের যে পর্যাপ্ত সময় দেওয়ার বিষয়টি তারা সবসময় মেনটেন করতে পারে না। এর ফলে কি হয়, স্ব নির্বাচনী এলাকায় স্ব এলাকার জনগণের সাথে তাদের দূরত্ব তৈরি হয়ে যায়। এর ফলে কি হয়, এর ফলে নির্বাচনের ক্ষেত্রে গিয়ে দেখা যায়, জাতীয় পর্যায়ে হোক বা স্থানীয় পর্যায়ে হোক, নির্বাচনের ক্ষেত্রে গিয়ে দেখা যায় পুরুষ প্রার্থীর চেয়ে নারী প্রার্থীরা একটু পিছিয়ে থাকে। এর ফলে কি হয়, এর ফলে একটা জেন্ডার বৈষম্য সৃষ্টি হয়। এই জেন্ডার ইস্যুগুলি সমাধানের ক্ষেত্রে, জেন্ডার ইস্যু যে সমাধানের ক্ষেত্রে আমরা একটু দেখে নিই যে সমাধানের ক্ষেত্রে জাতীয় সংসদের কি কি ভূমিকা রয়েছে বা এখানে কি কি উদ্যোগ নেওয়া হয়ে থাকে। আমরা একটু দেখে নিই যে জেন্ডার জাতীয় সংসদের জন্য কোনো সুখবর, সুখের বিষয় নয়। জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে জাতীয় সংসদের যে ভাবমূর্তি, ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য জাতীয় সংসদে জেন্ডার ইস্যু সমাধান করা জরুরি। মানে আসনের চেয়ে নারী পুরুষের যে অনুপাত, এটি একটা, কি বলবো আমরা, একটি গ্রহণযোগ্য পর্যায়ে রাখা খুব জরুরি। এই এই জাতীয় সংসদের ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য কি কি পদ্ধতি, কি মানে আহ, আহ, পন্থা অবলম্বন করা যায় সেটা একটু আমরা দেখে নিই। সংরক্ষিত নারী আসনের নির্বাচন পদ্ধতি পরিবর্তন করা যেতে পারে। কেমন পরিবর্তন করা যেতে পারে, যে এখানে যদি আমরা নিজেরা বা নতুন করে নির্বাচন পদ্ধতি দেওয়া হয় তাহলে কি হবে, এখানে একটা প্রতিদ্বন্দ্বিতা হবে, জনগণ সরাসরি ভোট দিবে, ভোট দেওয়ার ফলে কি হবে, যারা এখানে নির্বাচিত হয়ে আসবেন তাদের মধ্যে সামান্য একটু হলেও গণতন্ত্রের চর্চা হবে, পেশাদার হবে। তখন কি হবে, মেধাবী অথবা যোগ্য যিনি তিনি নির্বাচিত হবেন। এর ফলে জেন্ডার ইস্যুর একটি পরিসমাপ্তি ঘটবে এবং যারা সংরক্ষিত আসনে যারা নারী তারাও বলতে হবে যে আমরাও জনগণের ভোটে নির্বাচিত হয়ে এখানে এসেছি। সংসদে নারী সদস্যের উপস্থিতি বাড়াতে হবে। যদি নারী অংশগ্রহণ করবে, নারী প্রতিনিধির সংখ্যা বেশি হয় তাহলে কি হবে, সংসদ সরব থাকতে পারবে। এর ফলে জেন্ডার ইস্যুর একটি গ্রহণযোগ্য সুষ্ঠু সমাধান হবে। শুধু সার্টিফিকেট নির্ভর শিক্ষা থেকে বেরিয়ে এসে নারীকে কর্মমুখী শিক্ষিত করতে হবে, শিক্ষার বিস্তার ঘটাতে হবে এবং নারীদের ভিতরে শিক্ষা গ্রহণের মানসিকতা তৈরি করতে হবে। এর ফলে কি হবে, নারীরা তো দায়িত্বের সঙ্গে সচেতন হবে, রাজনীতিতে অংশগ্রহণ থাকবে, রাজনীতিতে অবদান থাকবে। এর ফলে কি হবে, সংসদে জেন্ডার ইস্যুর যে বিষয়টি এটি আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে। সরাসরি নির্বাচনের সাথে সাথে আমরা বলতে পারি যে নারীদের মধ্যে সংসদে যে নারী আসন সেটি বৃদ্ধি করা যেতে পারে। অনেক একদম প্রথম দিকে এই আসন ছিল, প্রথমে ছিল 10টি, 15টি, 30টি, 45টি, 50টি, এখন 50টি রয়েছে। এটিকে আরো বৃদ্ধি করে 150টি আসন করলে অনেক ক্ষেত্রে অনেকটা ভারসাম্য রক্ষা হতে পারে। নারী সংসদ সদস্য যারা রয়েছেন তাদের মধ্যে রাজনীতির ক্ষেত্রে আগ্রহ এবং সচেতনতার বিস্তার ঘটাতে হবে এবং এমন কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে নারীগণ দক্ষ এবং যোগ্য হয়ে ওঠেন। এর ফলে কি হবে, এর ফলে সংসদে জেন্ডার সমস্যার সমাধান হবে। তৃণমূলের রাজনীতিতে মহিলাদের ব্যাপক অংশগ্রহণ ঘটাতে হবে। আমাদের তৃণমূল গুলাতে একদম একদম গ্রাসরুট লেভেলে নারীদের অংশগ্রহণ নাই বললেই চলে। এখানে নারীদেরকে অবশ্যই নারীদেরকে অবশ্যই বেশি মাত্রায় অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। ফলে জাতীয় সংসদের যে জেন্ডার ইস্যু, এই জেন্ডার ইস্যুটা কিছুটা হলেও দূরীভূত হবে। সরকারের নারী কার্যকর অংশগ্রহণ বাড়াতে হবে, বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব দিতে হবে, বিভিন্ন সেক্টরে নারীদেরকে সামনে নিয়ে আসতে হবে, বিভিন্ন প্রশাসনিক পদগুলিতে নারীদেরকে মেধা এবং যোগ্যতা ভিত্তিতে পদায়ন করতে হবে। পাশাপাশি আমাদের পুরুষ সংসদ সদস্য যারা রয়েছে তাদের মানসিকতা পরিবর্তন ঘটাতে হবে। তাদেরকে বুঝতে হবে যে নারীরা আমাদের প্রতিনিধি নয়, আমাদের সহকর্মী। নারীরা অনাহত নয়, কাঙ্ক্ষিত।
এমন মানুষের জন্ম দিতে হবে যে নারী পুরুষ উভয়ের সহযোগিতার মাধ্যমেই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে হবে। ফলশ্রুতিতে কি হবে? ফলে জেন্ডার সমস্যার ইতিবাচক সমাধান হবে। বিভিন্ন রাজনৈতিক দলে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে। বিভিন্ন নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মহিলাদেরকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি নারী সদস্যদেরকে বেশি বেশি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, যাতে তারা সংসদে বা সংসদের বিভিন্ন কমিটিতে, তার প্রশাসনিক বিভিন্ন পদগুলোতে বেশি মাত্রায় তারা অবদান রাখতে পারে। পাশাপাশি সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন ঘটাতে হবে এবং নারীরা যে পুরুষদের চেয়ে পিছনে নয় বা নারীরা যে পুরুষের সমকক্ষ হতে পারে, এই বিষয়টি বোঝার জন্য নারীদেরকে পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন নিয়ে আসতে হবে এবং পাশাপাশি নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং বিভিন্ন ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। সংসদে নারীদের উপস্থিতি বৃদ্ধি করতে হবে এবং অংশগ্রহণ, বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে। এর ফলে কি হবে? এর ফলে জেন্ডার ইস্যুর একটি কাঙ্ক্ষিত এবং আমরা বলবো যে লক্ষণীয় সমাধান হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটু জিনিস দেখে নিই, সেটি হচ্ছে সংসদ থেকে জেন্ডার ইস্যু নিরসনের সরকার যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে, সেই পদক্ষেপগুলো একটু আমরা দেখে নিই। ঠিকই, আমরা খুব সহজ কথা যদি বলি, বাংলাদেশের প্রতি বাংলাদেশের ক্ষেত্রে সংসদ বিভিন্ন ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। যেহেতু বাংলাদেশ হচ্ছে সংসদের ধারক ও বাহক, সংসদে কার্যকর করার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো জেন্ডার ইস্যু সমাধান। এবং এই জেন্ডার ইস্যু সমাধানের জন্য সরকার যে গৃহীত পদক্ষেপগুলো আমরা একটু দেখে নিই। যে মহিলাদের, বিশেষ নারীদের সংগঠিত আসন পূর্বে ছিল 10টি, বর্তমানে 50টি। এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাজনীতিতে মহিলাদের ব্যাপক অংশগ্রহণ করানোর সুযোগ তৈরি করা হয়েছে, এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখানে আমরা বলছি সরকারের বিভিন্ন নীতি সম্পর্কে নতুন উদ্যোক্তাদের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। নারী শিক্ষার প্রসারে সরকার মেয়েদের অবৈতনিক শিক্ষা দান করছে। বিভিন্ন সেক্টরে নারীদেরকে অবৈতনিকভাবে বিভিন্ন কারিগরি শিক্ষা দেওয়া হচ্ছে। এটি কিন্তু জেন্ডার ইস্যুর সমাধানের জন্য, নিরসনের একটি গুরুত্বপূর্ণ গৃহীত পদক্ষেপ। সরকার প্রধান হিসেবে নারীকে বারবার মনোনয়ন দেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রধান হিসেবে রাষ্ট্র পরিচালনা করছেন। নারীকে এগিয়ে নিয়ে আসার জন্য এটি সংসদের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা জানি যে আমাদের জাতীয় সংসদের মাননীয় স্পিকার তিনিও মহিলা। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সরকারের বিভিন্ন কার্যক্রমে নারীকে অধিক মাত্রায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। তৃণমূলে, বিশেষ করে গ্রাস রুট লেভেলে, ইউনিয়ন, উপজেলা, পৌরসভায় বিভিন্ন কার্যক্রমে, বিভিন্ন নির্বাচনে নারীদেরকে অনেক বেশি অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হচ্ছে। দলে নারীর অধিকার এবং অবস্থান শক্তিশালী করার জন্য বিভিন্ন সময় সরকার বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এবং সরকারের পক্ষ থেকে সব সময়ের জন্য, প্রতি মুহূর্তের জন্য বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম এবং প্রচারাভিযান চালানো হচ্ছে, যাতে নারী এবং পুরুষের সমান অধিকার এবং জেন্ডার ইস্যু এই বিষয়টি সব সময়ের জন্য একটি সম্মানজনক সমাধানে থাকে। নারীরা যেন তাদের সম অধিকার পায়, নারীরা যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় এবং নারী পুরুষ সমানভাবে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে তারা যেন রাষ্ট্রের সকল কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে, সেই বিষয়ে সবসময় রাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘরে থাকবে, নিজের ও পরিবার সুরক্ষা নিশ্চিত করবে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ।